আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। কে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তিত হয়ে গেছেন যে ছাত্রলীগ হঠাৎ করে কি কঠিন পরিকল্পনা শুরু করলো। আসলে ব্যাপারটা কি তা হয়তো আমি যতটুকু বুঝছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাকি আপনারাও আপনাদের মিসিং ডটগুলো মিলালে হয়তো আপনারাও কিছুটা বুঝতে পারবেন। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, দীর্ঘ 18-19 মাস বা 20 মাস চলে গেল। এর ভিতরে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এরপরও বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে ছাত্রলীগের ছেলেপেলারা মিছিল করছে। কখনো কখনো খুব কম হলেও দুই একটা আপনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ মিছিল করেছে, যুব মহিলা লীগ করেছে। এরকম দেখতে পেরেছেন। আওয়ামী লীগের একটা বা দুটো বা এর বেশি হতে পারে, দুঃখিত আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে একটা বা দুটো মিছিল হয়তো সরাসরি আওয়ামী লীগের হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, আর যেমন আপনার শ্রমিক লীগ, তারপরে আপনার কৃষক লীগ, এই সমস্ত এদের এখনো মিছিল যদিও দেখা যায়নি, একদম নিষ্ক্রিয় একরকম বলতে পারেন। তো নিষ্কৃত কারণ হচ্ছে যে আপনার যে হারে মব সন্ত্রাস চলতেছে, সবাই বাস্তুচ্যুত, স্থানচ্যুত, অনেকে দেশের বাহিরে গিয়ে চলে গিয়েছেন যান বাঁচাইতে। এরপরও কোটি কোটি জনসমর্থন বাংলাদেশ আওয়ামী লীগের এখনো আছে। এই পরিস্থিতিতে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশ ছাত্রলীগ তারা বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিভার্সিটিগুলোতে আপনার কমিটি দেওয়া শুরু করেছে। হ্যাঁ, আমি আপনাদের সাথে আমিও একমত যে অনেকখানে অনেকগুলো কমিটিতে হয়তো ভুল করা হচ্ছে। কোনো কোনো স্থানে হয়তো সে আগের মতোই একজন বা দুইজন হয়তো ভুলবশত অন্য দলের নেতা হয়ে গেছেন, এখন তারাদের নামও চলে আসছে, বা কিছু লাল বদর আছে, এটা আমি স্বীকার করি। তবে এখনকার যে পরিস্থিতি, তাতে এই পর্যন্ত প্রায় 50টা বা 54টা কমিটি দেওয়া হয়েছে। তার মানে আমার 2, 4, 5টা নিয়েই আপনার সমস্যা আছে, বাকি কোনোগুলোতে এখনো তেমন সমস্যা পরিলক্ষিত হয়নি বা বাদ বিবাদও হয়নি। আর এই কমিটিগুলো দেওয়াতে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে হঠাৎ করে এই কমিটিগুলো দেওয়ার শুরু করার কারণে কিছু কিছু জায়গায় এই কমিটিকে স্বাগত জানিয়ে যেমন ফেসবুক পোস্ট করা হচ্ছে বা পোস্টার লাগানো হচ্ছে, তেমন ভাবে আবার স্বাগত জানিয়ে 2-4টা মিছিলও হয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক। এবং আমি আশা প্রকাশ করব, ছাত্রলীগ যদি সারা বাংলাদেশে সমস্ত কমিটি, ওয়ার্ড, থানা, জেলা, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি স্কুল পর্যন্ত কমিটিগুলো দিয়ে দিতে পারে, তাহলে একটা বিশাল খেলা হবে। আর ছাত্রলীগ দেওয়ার সাথে সাথে যদি এর পরবর্তী সংগঠন যুবলীগ, যুবলীগে যদি সেম কাজটা করে, যুবলীগ, এরপরে আছে আপনার স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, তারপরে আওয়ামী মহিলা লীগ যেটা আছে, এটা সহ আওয়ামী লীগের যেসব থানা ওয়ার্ডে কমিটি নেয়, এগুলোকে যদি রিসাবল করে ফেলা যায় এবং এটা পাবলিকলি চলে আসবে, কারণ এমনি পাবলিকলি জানে কে কোথায় কি করতেছে না করতেছে, এটা ঠিক। যদিও আমাদের হাজারো ভাইয়েরা তাদের বাড়িঘরে থাকতে পারছেন না, তারা উন্নত আছেন, কিন্তু একটা কমিটি হয়ে যাওয়ার পরে সবার মধ্যে একটা স্পিড আসবে। একজনে যদি 5জন করে ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব নিয়ে নামেন, তাহলে অনেক লাখো লোক সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিছিল করতে পারে। এখন যেমন হয়তো ধরেন চিটং একটা হচ্ছে, ঢাকায় হচ্ছে না, আবার আরেকদিন ঢাকায় হচ্ছে তো রাজশাহীতে হচ্ছে না, এরকম না করে আমার মনে হয় একটা সারা বাংলাদেশে যে কোনো একদিন ধুমাধুম 70, 80, 100টা মিছিল যদি বেরো যায়, 64 জেলায় 64টা মিছিল বেরিয়ে গেলে এইটা একটা ইম্প্যাক্ট তৈরি করবে, সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এখনই সুযোগটা এখন। সরকার মাত্র 2 মাস 3 মাস যাচ্ছে সরকারের, এর ভিতরে সরকারের সাথে এনসিপির সাথে জামাত, এনসিপি মানে একটা ভজকট আছেই। আর কিছু কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ করতো বা আওয়ামী পরিবারের কিছু কিছু লোক ভয়ে হোক আর আগে গুপ্ত থাকুক, এখন প্রকাশ্য হোক, তারা এনসিপি, জামাত, বিএনপিতে জয়েন করতেছে। এগুলো যাবে, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তবে ছাত্রলীগ যে কাজটা করতে, যে কঠিন মিশনটা শুরু করেছে, এটা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে। এটার জন্য তাদেরকে স্যালুট, যে
দেরিতে হলো তারা এই কাজটা শুরু করেছে। এই কঠিন মিশনটা ছাত্রলীগ যদি কঠিন মিশনটা সারা বাংলাদেশে আগামী 1 মাসের ভিতরে শেষ করে দিতে পারে, এবং সাথে সাথে যদি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এরাও এই কমিটিগুলো করে ফেলতে পারে, তাহলে একটা ভালো জিনিস পাওয়ার আমরা আশা করতে পারি। এবং আমাদের হাতে এখন অনেক কিছু আছে, যেমন হামে প্রায় 560 জন শিশু মারা গেছে। এছাড়া আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোল নাই দেশে, গ্যাসের সিলিন্ডারের দাম বেশি, সামনে কোরবান, শুরু হচ্ছে লুটতারাজ, গরু লুট। এছাড়াও প্রতিদিন আপনার 10-12টা মার্ডার দেখা যাচ্ছে, কোথাও মহিলাদেরকে ধর্ষণ করে ফালাই দেওয়া, মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই সব ঘটনা যদি কমিটিগুলো হয়ে যায়, এগুলো দিয়ে মানুষকে খেপায়া তোলা পরিষ্কার একটা জিনিস পাওয়া যাবে। তো এভাবেই যদি খুব দ্রুত এভাবে যদি চলতে থাকে বলতে যদি এটা আবার টেস্ট ম্যাচের মতো নেওয়া হয়, যে আমরা এখন দিলাম 54টা, 6 মাস পরে আরো 54টা, তারপরে আরো 54টা, ওইভাবে হইলে হবে না। খুব র্যাপিড অ্যাকশন, মানে এখন এই যে কমিটিগুলো যেগুলো দিচ্ছে, ছাত্রলীগ যুবলীগে যদি দেয়, স্বেচ্ছাসেবক লীগ যদি দেয়, আওয়ামী লীগ যদি, এটা হচ্ছে একদম T20 ম্যাচের মতো করে ফেলতে হবে। মানে ধামাধাম আমরা সমস্ত কমিটি ঘোষণা করে দিব সব জায়গায়, যেগুলো গত 15 বছরও হয়নি, সব কমিটি ঘোষণা করে দিব, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসব। এরপরে আমরা যা করার করব, আন্দোলন সংগ্রাম। তাহলে আমার মনে হয় ব্যাপক উপকৃত হবে। আওয়ামী লীগ যেমন উপকৃত হবে, বাংলাদেশের জনগণও উপকৃত হবে। তবে তার মধ্যে একটা জিনিস একটু হিসাব রাখতে হবে, যে যেই সব ছেলে পেলে, যেসব ভাই বোনরা এই মুহূর্তে রাস্তাতে নেমে দাঁড়িয়ে মিছিল করছেন, কথা বলছেন, জোর গলায় আওয়াজ করছেন, ওদের দিকে সদয় দৃষ্টি রাখতে হবে। কারণ ওরাই হচ্ছে যে এই গত 20 মাসে এই তৃণমূলের এই কর্মীগুলো যারা রাস্তাঘাটে ছিলেন, তারাই হচ্ছেন যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। মানে এরা কোনো কিছু ছাড়া, নিজেদের নেতৃত্ব ছাড়া, কোনো কিছু ছাড়া নিজেরা করেছেন। এটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। আর এই আগুন, এই স্ফুলিঙ্গটাকে যদি কাজে লাগানো যায়, মজা হবে। আপনার প্রতিটা কমিটি দিচ্ছে, এখন পর্যন্ত 54টা কমিটি দিচ্ছে, যতগুলো কমিটি দিচ্ছে তার মধ্যে মনে হয় 10-12 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। সমস্যা নাই, এটা অ্যারেস্ট হবেই। আপনার কমিটিতে থাকলেও অ্যারেস্ট হবে, না থাকলেও অ্যারেস্ট হবে, আপনার পাইলেই অ্যারেস্ট করবে। কিন্তু এই অ্যারেস্ট করবে, ধরবে, কোর্টে নিবে, এইটার ভেতর দিয়ে হলো এই কমিটিগুলোকে ইস্টাবলিশড করে আপনার আন্দোলনটাকে আগায় নিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখন ছাত্রলীগ যে কাজটা করেছে, ছাত্রলীগের এই কাজটা আমার হিসাবে আরো 6 মাস 1 বছর আগে করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, যদিও করে নাই বিভিন্ন কারণে, অনেক কারণ, এটা আপনিও জানেন, আমিও জানি, অযথা ওগুলো বইলা লাভ নাই। এখন যেটা করছে সেটাকে সাধুবাদ জানানো উচিত। তবে তাদের উপরে মনক্ষুণ্ণ না হয়ে বা রাগ না করে তাদেরকে আরো বেশি সহযোগিতা করা উচিত। এবং ছাত্রলীগ কমিটি যারা দিচ্ছেন তাদেরকে বলবো, আপনারা আরেকটু সচেতন হন। যেখানেই কোনো ডিসপুট পাচ্ছেন সেটাই দেন দেয়ার সরাই নিয়া, তৃণমূল থেকে যারা এখনো রাস্তাঘাটে আছে, মিছিল মিটিং করছে, তাদেরকে এনে কমিটিতে ঢুকানোর চেষ্টা করুন। এবং প্রয়োজনে পুরানো যেসব কমিটিগুলো আছে ওগুলারে ছাইটা ফালাই দিয়া ওখান থেকে আসলে যারা এখনো রাস্তাঘাট আছে, যারা এখনো মিছিল মিটিং সংগ্রাম করছে, যারা ফেসবুকে মিনিমাম নিজের ছবি, নাম টাম দিয়ে অ্যাক্টিভ আছে, প্রতিদিন পোস্ট করছে বিভিন্ন বিষয়ে, তাদেরকে একটু কাছে টেনে নিতে পারেন। এইটা হইলে আরো ভালো হবে। সুতরাং আমি আশা করব যে ছাত্রলীগের সাথে সাথে যুবলীগ, সেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং মূল দল আওয়ামী লীগ সকলেই একই কাজ করবেন, যেটা এই মুহূর্তে ছাত্রলীগ করছে বা করানো হচ্ছে, সেম এই জিনিসটাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। इन सब टिप्पणियों को आपको एक बैकग्राउंड के रूप में और उसके बैकग्राउंड को समझने की जरूरत है। यहाँ पर जो मुख्य मुद्दा है वो है प्रत्यावर्तन का, मतलब कि रिपैट्रिएशन का, उन लोगों का जो अवैध लोग हमारे देश में रह रहे हैं, बांग्लादेश के जो लोग अवैध ढंग से हमारे यहाँ रह रहे हैं, इसमें हमको बांग्लादेश की सहयोग चाहिए ताकि वो उनको रिपैट्रिएट किया जाए अपने देश। पिछले कुछ सालों में 2860 से ऊपर ऐसे मसले हैं जिसमें हम लोगों ने
राष्ट्रीय सत्यापन के लिए बांग्लादेश को खबर किया है और ये सभी मामले उनके यहाँ लंबित हैं। कई एक सारे मामलों में ये 5 साल से ज़्यादा लंबित हैं। हमारा, जैसे कि जानते हैं कि हमारा ये नीति है, ये पॉलिसी है कि जो भी विदेशी नागरिक हमारे यहाँ अवैध रूप से रह रहा है वो उनको अपने देश जाना पड़ेगा जब उनकी नेशनलिटी वेरिफिकेशन, उनका राष्ट्रीयता का सत्यापन हो जाता है। और हमारा ये अपेक्षा है बांग्लादेश से और उनके सरकार से कि जो नेशनलिटी वेरिफिकेशन यानी राष्ट्रीयता सत्यापन का जो हमने मांग उनको भेजा है उसको वो जल्द से जल्द पूरा करेंगे, ताकि जो भी अवैध रूप से बांग्लादेश के लोग हमारे यहाँ रह रहे हैं उनका रिपेट्रिएशन हो सके एक बड़े सुचारू रूप से। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই বঙ্গজয় রণমূর্তি দিল্লির বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। আমি বরাবর একটা বিষয় মনে করি যে ভারতের জন্য, ভারতের যে পূর্ব সীমান্ত, দ্যাট মিনস বাংলাদেশ, আজকের বাংলাদেশ এক সময়ের পূর্ব পাকিস্তান, আমার কাছে এই সময়ের প্রেক্ষাপটটা আজকে 24-26 চলমান 26, এই সময়টার সাথে ধরুন 1970-71-এর প্রেক্ষাপট যে পূর্ব সীমান্ত ভারতের, একদম একই রকম মনে হয়। সেই সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ মানচিত্র তৈরি হয়েছিল, একটা নতুন জাতির জন্ম হয়েছিল, নতুন দেশের জন্ম হয়েছিল। শুধুই কি বাংলাদেশের জন্য? এখানে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ ছিল, ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত নানাভাবে ভারতের, বিশেষ করে ভারতের স্বার্থগত, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং এ কথা কেউ যদি অস্বীকার করেন তাহলে করতে পারেন যে ভারতের সহযোগিতা ছাড়া 1971 সালে বাংলাদেশ আসলে স্বাধীন হতো না। অনেকে বলেন যে হয়তো 9 মাস না হয়ে 9 বছর লাগতো বা আরো কত বছর লাগতো, কোনোভাবে স্বাধীন হতো না। আজকে পাকিস্তানের এই বলুচের কথা যদি দেখেন, বলুচ 70 বছর যাবত জ্বলছে, তাদের সেই সমর্থন, আন্তর্জাতিক জোরালো সমর্থন বা প্রতিবেশী একটা রাষ্ট্রের খুব জোরালো সমর্থনের অভাবে বালুচ কিন্তু এখনো স্বাধীন হয়নি, বাংলাদেশও এখনো স্বাধীন হতো না। এটা আমার মত, আপনার ভিন্ন মত থাকতে পারে। তা আমি যেটি বলছিলাম যে 1971 পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কিন্তু একদম কোনো ফারাক আমি দেখি না। 1971 সালে যুদ্ধ দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল। আজকেও ভারতের একটা বড় ধরনের চ্যালেঞ্জ যে বাংলাদেশকে মুক্ত করা, এই অর্থে যে তাদের পূর্ব সীমান্ত, তাদের ভারতের পূর্বাঞ্চল সুরক্ষিত রাখতে হলে, উত্তর পূর্ব ভারত সুরক্ষিত রাখতে হলে বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশে রাখতেই হবে। ভারতের বিকল্প কোনো অপশন নাই। যদি বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ না থাকে, অস্থির বাংলাদেশ যদি হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভারত মহা বিপদে পড়বে। সেই জায়গা থেকে আজকেও ভারতের বিরাট চ্যালেঞ্জ, 71-এ যুদ্ধ দিয়ে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেছে। আজকে 55 বছর পর এসে হয়তো যুদ্ধ হবে না, কূটনীতি দিয়ে কূটনীতির বিজয় হবে। বিশ্বাস করি যে শেষ বিচারে বাংলাদেশও জিতবে, ভারতও জিতবে। আর 71-এর কুচক্রীরা যেমন ভাবে হেরে গেছে, আজকে 24-26-এর কুচক্রীরাও হেরে যাবে। এটা এখনকার জয়টা হবে কূটনীতি দিয়ে। আমি যেটি নিয়ে আলাপ করতে এসেছি, এই মুহূর্তের সব থেকে বড় খবর যে বদলে গেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র। আর ক্ষমতায় আসার পরেই বিশেষ করে অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরাসরি বাংলাদেশকে কড়া বার্তা দিল দিল্লি। ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ খটকা শুরু হয়ে গেছে। কিন্তু আমি বাংলাদেশ বলছি, এটা বাংলাদেশ বলতে বাংলাদেশ নয়, বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশের বৃহৎ জনগণ নয়, বাংলাদেশের সীমিত কিছু জনগণ, উগ্রপন্থী জনগণ যারা, এবং এই সরকার খেলা চলছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউনূস সরকার, তারই একটি বর্ধিত অংশ তারেক সরকার। এই সরকার টু সরকার, ভারত সরকার কেওয়াজ কিন্তু অলরেডি লেগে গেছে।
আপনারা জানেন যে গত 4 মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এক অভূতপূর্ব পালাবদল দেখেছে পশ্চিমবঙ্গ। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে 207টি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। আর এই জয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে পুশব্যাক নীতি নিয়ে জোরদার চর্চা। বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের পাল্টা কড়া জবাব দিল ভারত সরকার। কেন দিল্লি বলছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবেই ভারত? আমাদের আলাপের শুরুতেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। 294টি বিধানসভা আসনের মধ্যে 207টি আসন দখল করে বিজেপি এখন বাংলার মসনদে। আপনারা যদি প্রচার পর্বের দিকে ফিরে তাকান, দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকের গলায় একটি সুর ছিল অনুপ্রবেশ মুক্ত বাংলা। বিজেপির এই জয়ের পরেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক ঐতিহাসিক বিবৃতি দিয়েছেন, যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে বাইরের দেশ থেকে এসে অবৈধভাবে ভারতে যারা বসবাস করছেন তাদের চিহ্নিত করা হবে, এবং শুধু চিহ্নিতকরণই নয়, তাদের নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানোই এখন ভারতের মূলনীতি। অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে মোদী সরকার এখন জিরো টলারেন্স নীতিতে এগোতে চলেছে। আপনারা কদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মারও অনুপ্রবেশ ইস্যুতে আলাপ শুনেছেন। হেমন্ত বিশ্ব শর্মা ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো চায় না। সম্পর্ক ভালো থাকলে অনুপ্রবেশটা শিথিল থাকে, এজন্য সম্পর্কটা খারাপ থাকুক এটি চায়। বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা সুর শোনা গেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি সাফ জানিয়েছেন, যদি পশ্চিমবঙ্গ থেকে কোনোভাবে পুশিন বা জোরপূর্বক কাউকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়, তবে ঢাকা চুপ করে বসে থাকবে না। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই মন্তব্যটি প্রচার করা হয়েছে। সেখানে ভারতের ক্ষমতার এই পালাবদলকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঢাকা আশঙ্কা করছে যে পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত পরিস্থিতি বদলে যেতে পারে। আর এই পুশিন বিতর্কের মাধ্যমেই দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা এক নতুন পর্যায়ে পৌঁছেছে। এর সাথে একটু যোগ করা দরকার, গতকালকে চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে যে আলাপ হয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের, তিস্তা প্রকল্পে চীনকে আহ্বান জানিয়েছে খলিলুর রহমান। গতকাল আমি এটি নিয়ে কথা বলেছি, কিন্তু তারপরেও যে ভারতের কাছে তিস্তার জল চায়, কিন্তু সেই তিস্তা প্রকল্পের ম্যানেজমেন্ট বা এর নির্মাণ, এর সবকিছু কারিগরি সহযোগিতা, আর্থিক সহযোগিতা চীনের কাছে চায়। অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যে দিনকে দিন দু নৌকায় পা দিচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা বাংলাদেশ সরকারের এই যে মন্তব্য বা অবস্থান পরিষ্কার হবার পরই বা জল ঘোলা হবার পরই পাল্টা জবাব দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের মন্তব্য আসছে তা দিল্লির নজর এড়ায়নি। তিনি সরাসরি মূল ইস্যু বা প্রধান ইস্যুটি তুলে ধরেছেন। ভারতের অবস্থান পরিষ্কার, অবৈধ বিদেশি নাগরিকদের এদেশে জায়গা নেই, তাদের ফিরে যেতেই হবে। এখানেই শেষ নয়, জয়সওয়াল একটি বড় তথ্য ফাঁস করেছেন। বর্তমানে বাংলাদেশের কাছে নাগরিকত্ব যাচাইয়ের জন্য 860টিরও বেশি মামলা ঝুলে রয়েছে। ভাবুন একবার, এর মধ্যে অনেকগুলো মামলা 5 বছরেরও বেশি সময় ধরে বিবেচনাধীন। ভারত সরকার এখন বাংলাদেশের কাছে আবেদন করছে যাতে তারা এই যাচাই বাছাই প্রক্রিয়া দ্রুত করে। সহজ কথায় দিল্লি চাইছে এই প্রত্যর্পণ প্রক্রিয়া যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। ভারত এখন আর অপেক্ষা করতে রাজি নয়। এই অপেক্ষা প্রসঙ্গে বলতেই হয়, ভারত কিন্তু এখন আর কোনো কিছু নেই। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এগুলো নিয়ে এই যে অপেক্ষা, গত 2 বছরের ভারত বাংলাদেশ সম্পর্কের টানা পড়েন ভারত অপেক্ষা করেছে, ধৈর্য ধরেছে, বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে যে কি হয়। ভারত বরাবরই বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স প্রত্যাশা করেছে।
বাংলাদেশ যাতে স্থিতিশীল থাকে, ইনক্লুসিভ পলিটিক্স এখানে যদি না হয় তাহলে স্থিতিশীল থাকবে না। ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। এখন ভারতের একান্ত প্রত্যাশা বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স আসুক, কিন্তু ভারত সহ্য করেছে, আর কতদিন সহ্য করে বা ধৈর্য ধরে এটি ব্যাপার। ভারত একে একে যদি বাংলাদেশের প্রতি কড়া হয় তাহলে বাংলাদেশ বেকায়দায় পড়বে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ভারত ছাড়া, কেন আমি এই কথাটা কেন বলি যে ভারত ছাড়া আপনি চলতে পারবেন না। জলে, স্থলে, অন্তরিক্ষে কোনো জায়গায় আপনি ভৌগোলিক অবস্থান, আপনার সার্বিক অবস্থানের কারণে আপনি ভারত ছাড়া চলতে পারবেন না। আজকে যদি ভারত কড়া হয় বাংলাদেশের প্রতি, এখানে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ অচল হয়ে যেতে পারে পর্যন্ত। যাই হোক, আমাদের মনে রাখতে হবে এবারের নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান তুরুপের তাস ছিল অনুপ্রবেশ সমস্যা। নির্বাচনী জনসভাগুলোতে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করা হবে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। ভারতের বিদেশ মন্ত্রকের এই বার্তা শুধু কূটনৈতিক নয়, এর মধ্যে একটি রাজনৈতিক অঙ্গীকারও মিশে আছে। রাজনৈতিক অঙ্গীকার বলতে পারেন নির্বাচনী প্রতিশ্রুতি। নির্বাচনী জনসভাগুলোতে পশ্চিমবঙ্গে বলুন, আসামে বলুন, এই অনুপ্রবেশ ইস্যুতে নির্বাচনী যে কথাবার্তা, নির্বাচনী যে ডায়ালগ, সেই ডায়ালগে একটা অন্যতম ইস্যু ছিল অনুপ্রবেশ, এবং সেই ইস্যুরই বাস্তবায়ন করতে চাইবে যে ভারত, এতে কোনো সন্দেহ নাই। এখন বড় প্রশ্ন হলো, পাল্টা বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেয়? দুই প্রতিবেশী দেশের সম্পর্কে এই পুশব্যাক নীতি কি কোনো বড় সংঘাতের দিকে মোড় নেবে, নাকি আলোচনার মাধ্যমেই 1860টি ঝুলে থাকা মামলা সমাধান হবে? দর্শক বন্ধুরা, অনুপ্রবেশ ভারতের জন্য একটি দীর্ঘস্থায়ী জাতীয় নিরাপত্তার ইস্যু। পশ্চিমবঙ্গের এই ক্ষমতার পট পরিবর্তন শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় কম্পন তৈরি করেছে। ভারত স্পষ্ট করে দিয়েছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবেই। অন্যদিকে বাংলাদেশও তাদের রক্ষণাত্মক অবস্থানে অনড়। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি ঘটছে। আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে বা পর্যবেক্ষক হিসেবে দেখব যে সামনে কি ঘটছে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন।